প্রথমে আমরা ক্লাস 7-এ খানিক হিট সম্বন্ধে পড়েছি এবং ক্লাস 8-এ খানিক হিট সম্বন্ধে পড়েছি। সেই জায়গাগুলো একটু রিক্যাপিচুলেশন করে নিই, না হলে এখন নতুন যে জিনিসগুলো দেখব সেগুলো একটু বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম যে ক্লাস 7-এ আমাদের হিট সম্বন্ধে যা আমরা শিখেছি সেটা হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার। মূলত সেখানে হিট কি, টেম্পারেচার কি, তাপ কি, তাপমাত্রা কি, তাপমাত্রা মাপার স্কেল কি, তাপমাত্রা মাপার যন্ত্র কি, এই নিয়ে প্রধানত ক্লাস 7-এ আলোচনা করা হয়েছে এবং সেখানে তোমরা জানতে পেরেছ যে হিট হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি বা কোয়ান্টিটি অফ এনার্জি, সেটা কোনো একটা সাবস্টেন্সের মধ্যে থাকে। সেটাকে অ্যাবসলিউট ফর্মে মাপা যায় না, অর্থাৎ একটা সাবস্টেন্সের মধ্যে টোটাল কতটা হিট আছে আমরা সেটাকে মাপতে পারি না। উই কান্ট মেজার দ্যাট। আমরা কি মাপতে পারি? আমরা কেবলমাত্র মাপতে পারি কোনো একটা বডি আর একটা বডির কন্ট্যাক্টে এলে, অর্থাৎ একটা বস্তু আর একটা বস্তুর সংস্পর্শে এলে যদি তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকে, অর্থাৎ উষ্ণতা পার্থক্য থাকে, তাহলে উষ্ণ বস্তুটা শীতল বস্তুকে কতটা তাপ দেবে বা শীতল বস্তুটা উষ্ণ বস্তুর থেকে কতটা তাপ নেবে, এই জিনিসটি আমরা শিখেছি বা দেখেছি। ক্লাস 8-এ দেখেছি এটা। H=mst ফর্মুলা ছিল আমাদের, যেখানে এইচ হচ্ছে তাপ। অ্যাকচুয়ালি শুধু তাপ বলা উচিত নয়, এটাকে গৃহীত তাপ বা বর্জিত তাপ, অর্থাৎ হিট এক্সট্রাক্টেড অর হিট অ্যাবজর্বড, এইটা হওয়া উচিত। ইকুয়াল টু mst। এম হচ্ছে মাস মানে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, টি হচ্ছে তাপমাত্রার পার্থক্য বা টেম্পারেচার ডিফারেন্স। এবার এছাড়া আর কি শিখেছিলাম ক্লাস 7-এ, সেটা হচ্ছে তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রা পার্থক্যের উপর। যখন দুটো বস্তুর মধ্যে কোনো তাপমাত্রা পার্থক্য থাকে না তখন কোনো তাপের প্রবাহ হয় না। দুটো একই উষ্ণতায় থাকা বস্তুর মধ্যে কোনো তাপের আদান প্রদান ঘটে না। 3 নম্বর জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে তাপমাত্রা। তাহলে কি জিনিস না, তাপমাত্রা হচ্ছে এমন একটা প্যারামিটার যে প্যারামিটারটা ডিসাইড করে বা স্থির করে যে কোনো বস্তু অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে সে সেখান থেকে তাপ দেবে বা তাপ নেবে, কি করবে সেটা বলে দেয়। এবং ক্লাস 7-এ হয়তো খেয়াল আছে কি জানি না, যে কোনো বালতির মধ্যে থাকা জলের পরিমাণ বা কোনো পাত্রের মধ্যে থাকা জলের পরিমাণের সঙ্গে আমরা তাপ বা হিট এনার্জিকে ভেবেছিলাম, মিলিয়েছিলাম, অ্যানালজি একটা ড্র করেছিলাম। আর পাত্রের মধ্যে থাকা জলের যে লেভেল, উচ্চতা, সেইটা তাপমাত্রা, সেটা দিয়ে তাপমাত্রাকে বোঝানো হয়েছিল। অর্থাৎ এক পাত্র থেকে অন্য পাত্রে জল প্রবাহ হবে না হবে না সেটা ডিপেন্ড করছে, সেটা নির্ভর করছে কোন পাত্রে জলের উচ্চতা বেশি। তরল পদার্থ সবসময় উচ্চ জায়গা থেকে নিচুর দিকে প্রবাহিত হয়, অর্থাৎ তাপের বেলায় কথাটা তাহলে পাল্টে যাবে। কিভাবে পাল্টাবে? যে তাপ শক্তি সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয় এবং এই প্রবাহ ততক্ষণ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওই বস্তু দুটোর তাপমাত্রা সমান হয়, until and unless the temperatures of both bodies become same. এবার তাপমাত্রা মাপার স্কেল নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এই সমস্ত স্কেলগুলো সম্বন্ধে শিখেছিলে। সেলসিয়াস স্কেল কিভাবে তৈরি করা হয়েছিল,
তাপমাত্রা মাপার স্কেল তৈরি করার সময় একটা জিনিসের উপর নজর দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট আর লোয়ার ফিক্সড পয়েন্ট। বাংলায় বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। এটা দরকার পড়েছিল কেন না, যখন আমরা কোনো একটা জিনিস মাপতে চলেছি আর কি, সেই মাপার জন্য আমাকে একটা মাপকাঠি তৈরি করতে হয়। যে কোনো জিনিস ধরো, মাপকাঠি কীরকম না, আমি ধরো আমার হাইট মাপবো, সেইটা মাপার জন্যে আমি আমার স্কুলের ব্যাগে যে 6 ইঞ্চেসের যে স্কেলটা আছে, 15 সেন্টিমিটার যে স্কেলটা আছে, আমি সেই স্কেলটা আমার গা বরাবর পা থেকে একদম মাথা অবধি ফেলে ফেলে দেখলাম যে এত স্কেল হচ্ছে। তাহলে ওই স্কেলটা আমার এখানে মাপকাঠি। তাহলে একটা মাপকাঠি তৈরি করতে হবে, কারণ সেই মাপকাঠিটা এমনভাবেই তৈরি করতে হবে যেটা সারা পৃথিবীর লোক মেনে নেবে, অর্থাৎ তার সার্বজনীনতা থাকবে, ইউনিভার্সালিটি থাকবে। নাহলে আমি আজকে একরকম মাপকাঠি বানালাম, আজকে অন্য দেশের লোক আরেক রকম মাপকাঠি বানালো, তাহলে বোঝাতে পারবো না। সেটা সব কিছুর বেলাতেই সত্যি। কিলোগ্রাম ধরো, 1 কিলোগ্রাম বলতে যতটা আমরা মাস বা ভর বুঝবো, যদি আজকে নেপালের লোক বা বাংলাদেশের লোক বা পাকিস্তানের লোক 1 কেজি বলতে অন্য কোনো পরিমাণকে নিজেরা বোঝে, তাহলে আমি যদি তাকে কোনো একটা সাবস্টেন্স তাকে এক্সপোর্ট করি বা সেখান থেকে ইম্পোর্ট করি, তাহলে আমাদের হিসেবের সঙ্গে ওদের হিসেব মেলাতে পারবো না। তাহলে ইউনিট এমন হতে হবে যেটা সার্বজনীন হবে, ইউনিভার্সাল হবে। তাহলে সেই ইউনিভার্সালিটি থেকে আমরা সেলসিয়াস স্কেলটাকে ডিফাইন করেছিলাম, এবং সেলসিয়াস স্কেলটাকে ডিফাইন করার জন্য আমরা জলের সাহায্য নিয়েছিলাম, ওয়াটারের সাহায্য নিয়েছিলাম। মানে কীরকম না, আমরা জানি যে জল স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, নর্মাল বলবো না এখন, নর্মাল আবার আলাদা হয়ে গেছে, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশারে, অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভের প্রেশারে জলের হিমাঙ্ক বা জলের হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট তো বরফের হয়, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি জলের হিমাঙ্ককে 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিই, আমি সেলসিয়াস স্কেল তৈরি করছি। জলের হিমাঙ্ক অর্থাৎ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে জল যে তাপমাত্রায় জমে বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে 0 ধরলাম। আর যে তাপমাত্রায় স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে পিওর ওয়াটার বয়েল করতে থাকে, ফুটতে থাকে, সেই তাপমাত্রাটাকে যদি আমরা আপার ফিক্সড পয়েন্ট বা 100 ডিগ্রি সেলসিয়াস ধরে নিই, এই তাপমাত্রা পার্থক্যটাকে ধরে নেওয়া হলো। ধরে নেওয়ার পর আমরা মাঝখানের অংশটাকে সমান 100 ভাগে ভাগ করে দিলাম, তাহলে ইচ ডিভিশন উইল রিপ্রেজেন্ট 1 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা সেলসিয়াস স্কেল তৈরি করেছিলাম। ফারেনহাইট স্কেলের বেলাতে একটু আলাদা। ফারেনহাইট স্কেলের বেলায় জলের যে হিমাঙ্ক সেটাকে 32 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়, এবং তোমার জলের যেটা স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট সেটাকে 212 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়, এবং সেই ধরে আমরা ফারেনহাইট স্কেল ক্যালিব্রেট করি। এবং এদের মধ্যে রিলেশন একটা আছে, সেই রিলেশনটা ক্লাস 7-এ অলরেডি আমি ক্লাসে করিয়েছিলাম। সেটা হচ্ছে C/5 = M-32/9। মাইন্ড দিস, এই রিলেশনটা কিন্তু ব্যবহার করা হয় কেবলমাত্র টু find out the temperature in Celsius scale if Fahrenheit temperature is given and vice versa। অর্থাৎ ফারেনহাইট স্কেলে তোমায় তাপমাত্রা দিয়ে দিয়েছে, তুমি সেলসিয়াস স্কেলে নির্ণয় করতে চাও, বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দিয়ে দিয়েছে, ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে চাও, সেই রকম ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। তোমাদের অনেক সময় ঠকিয়ে দেওয়ার জন্য মাস্টারমশাই এটা প্রশ্ন করেন যে সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লো, ফারেনহাইট স্কেলে কত বাড়বে? তোমরা ওই একই ফর্মুলা তখন ব্যবহার করো,
করে যথারীতি ভুল করো। সেলসিয়াস স্কেলে 20°C বাড়লে ফারেনহাইট স্কেলে কত বাড়বে? তাহলে আমাদের বৃদ্ধিটা বার করতে হবে, ইনক্রিজটা বার করতে হবে। সেটার জন্য কি করব না, যদি একদম বোকার মতো করতে চাও তাহলে কি করবে না, ধরা যাক 20°C সেলসিয়াস স্কেলে বেড়েছে, তো তাহলে আমি ধরে নিচ্ছি সেলসিয়াস স্কেলে প্রাথমিক তাপমাত্রা 0°C আর অন্তিম তাপমাত্রা 20°C। তাহলে 0 থেকে বেড়ে 20 হয়েছে, তার মানে 20°C বেড়েছে। তাহলে আমি তখন ওই C/5 = -32/9 এই ফর্মুলার মধ্যে সি এর ভ্যালু একবার 0 বসাইয়ে একটা এফ এর মান বার করব, আবার সি এর ভ্যালু 20 বসিয়ে একটা এফ এর মান বার করব। যে দুটো ভ্যালু বেরোবে আমি একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করে দেবো, তাহলে কতটা ফারেনহাইট স্কেলে বাড়লো সেটা আমরা পেয়ে যাব। কিন্তু এইভাবে যারা করবে তাদেরকে সহজ কথায় মানে মানে এক কথায় যদি বলতে হয় তাদেরকে বোকা বলা হবে। কেন বোকা বলা হবে না, একটা খুব সহজভাবে ভাবো ব্যাপারটা, যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা 0 থেকে 100 যেটা ভাগ করেছিলাম, অর্থাৎ জলের হিমাঙ্ক থেকে জলের স্ফুটনাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্ট, এই জায়গাটা আমরা 100টা ভাগে ভাগ করেছিলাম। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ওই একই তাপমাত্রা রেঞ্জটাকে আমরা 180টা ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ তোমার 212 ছিল ফারেনহাইট স্কেলের বয়লিং পয়েন্ট, আর 32° ফারেনহাইট ছিল ফ্রিজিং পয়েন্ট। তাহলে 212 থেকে 32 সাবট্রাক্ট করলে 180 হয়, 180 হয়। তাহলে যাহা আমার 100 ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল, তাহাই আমার 180 ডিভিশনস ইন ফারেনহাইট স্কেল। তাহলে আমরা যদি ব্যাপারটাকে একটু ছোট করে নিই, তাহলে 20 দিয়ে ধরো যদি ডিভাইড করে নিই দুদিকেই, তাহলে 100কে যদি 20 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 5, আর 180কে যদি 20 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 9। তাহলে 5 ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল, 5 ডিভিশনস মানে 5 ডিভিশনের পার্থক্য বা গ্যাপ অফ 5 ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল ইজ ইকুয়াল টু গ্যাপ অফ 9 ডিভিশনস ইন মেন স্কেল, ইন ফারেনহাইট স্কেল। মেন স্কেল বলবো না, ফারেনহাইট স্কেল। তাহলে সেইটা ধরে নিলেই আমরা এখানে উত্তর পেয়ে যাব। সহজ ভাষায় বলতে গেলে ইউনিটারি মেথডে 1 ডিভিশন, তাহলে 5 ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল ইকুয়াল টু 9 ডিভিশনস ইন ফারেনহাইট স্কেল হলো। তাহলে 1 ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল ইকুয়াল টু তাহলে 9/5, কোনাকুনি গুণ করে দিলে 9/5 ডিগ্রি 9/5 ডিগ্রি চেঞ্জ ইন ফারেনহাইট স্কেল। তাহলে আমায় প্রশ্ন করা হয়েছে 20°C তাপমাত্রা বেড়েছে সেলসিয়াস স্কেলে, তাহলে ফারেনহাইট স্কেলে কতটা বাড়বে? ফারেনহাইট স্কেলে তাহলে 9/5 × 20, তাহলে 20কে 5 দিয়ে কাটলে হয় 4, তাহলে 9 × 4 মানে 36। তাহলে ফারেনহাইট স্কেলে 36° ফারেনহাইট তাপমাত্রা বেড়েছে। তাহলে এইটা হচ্ছে যখন আমরা চেঞ্জ ইন টেম্পারেচার মাপবো বা বার করব, তখন কিন্তু নেভার ইউজ দ্যাট ফর্মুলা C/5 = F - 32/9, মাথায় রেখো। কিন্তু এছাড়া আর নতুন ইকুয়েশনটা তো তোমরা শিখেছিলে বাবা। ধরো 100 ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল equal to 180 divisions in Fahrenheit scale. তাহলে 1 division in Celsius scale equal to 180/100. তাহলে এটা মানে 9/5, 20 দিয়ে যদি কাটাকুটি করো, 20 দিয়ে কাটাকুটি করলে এটাই দাঁড়ায়। তাহলে তোমায় যদি প্রশ্ন করে যে সেলসিয়াস স্কেলে 20°C টেম্পারেচার বেড়েছে, ফারেনহাইট স্কেলে কত বেড়েছে, তাহলে ফারেনহাইট স্কেলে কতটা বেড়েছে বার করবার জন্য আমরা
9/5 × 20 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে, এইটা হবে। তাহলে আমার এটা কাটলে 4, 9 × 4 মানে 36 ডিগ্রি ফারেনহাইট। এটাই তো বললাম মুখে। এগুলো পুরনো পড়া বলে আমি বোর্ড আর কিছু করছিলাম না। রিক্যাপিচুলেশন করা দরকার, কারণ না হলে সব ভুলে বসে আছো আমি জানি, সেইটা একবার ঝালিয়ে নেওয়া দরকার। অন্বেষা প্রশ্ন করলেন না আমায় এখন, তাহলে আমি ধরে নিতে পারি বাকিরা সবাই সব বুঝেছে। যারা কিন্তু বোঝেনি তারা মুখ খোলেনি, মানে এত দিন হয়ে গেল এখনো ইউ আর নট ফ্রি এনাফ টু এক্সপ্রেস দ্য প্লেসেস ওয়ার ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যে জায়গাগুলো তোমরা বুঝতে পারছো না সেই জায়গাগুলো কিন্তু প্রশ্ন করে জেনে নেওয়ারও চেষ্টা করছো। আসল কথা তোমাদের স্টমাক সাইজটা এতটাই ছোট যে একটার বেশি দুটো খাবার দিলে আর পেটে ধরে না, সেই জন্যে তোমাদের খিদেটা বড্ড কম। বেশ, আমরা নেক্সট জায়গায় চলে যাই। সেটা হচ্ছে এরপর আমরা আরেকটা জিনিস, একটা টার্ম পেয়েছিলাম, সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইন্টারভাল। প্রথমে পেয়েছিলাম আপার ফিক্সড পয়েন্ট, তারপরে লোয়ার ফিক্সড পয়েন্ট, তারপরে পেয়েছিলাম ফান্ডামেন্টাল ইন্টারভাল। বাংলায় হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক আর প্রাথমিক অন্তর। ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক তো সংজ্ঞা দিলাম। প্রাথমিক অন্তর কাকে বলে? প্রাথমিক অন্তর হচ্ছে কোনো থার্মোমেট্রিক স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কর মধ্যে যে তাপমাত্রার পার্থক্য, সেটাই হচ্ছে তার প্রাথমিক অন্তর। Fundamental interval is the difference of temperature in between the upper fixed point and lower fixed point of a thermometric scale. তাহলে সেলসিয়াস স্কেলে এই ফান্ডামেন্টাল ইন্টারভাল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে এটা 180 ডিগ্রি ফারেনহাইট। তো বেশ, এই শিখেছিলাম ক্লাস 7-এ। থার্মোমিটার কী করে হয় সেটা আমার মনে নেই আমার কোন ক্লাসে ক্লাস থাকতো। আমি তাদেরকে থার্মোমিটারের গঠন কিভাবে হয়েছে, মানে হাউ এ থার্মোমিটার ইজ প্রডিউসড, সেটা খানিকটা গল্প ছলে বলেছিলাম। সেই ফু দিয়ে গরম করে এন্ডটাকে ফুলিয়ে, যদি মনে থাকে, যদি ভুলে না গিয়ে থাকো মনে থাকবে। আচ্ছা, ক্লাস 8-এ আমাদের প্রথম এলো H=mst, এই ফর্মুলা, অর্থাৎ গৃহীত তাপ বা বর্জিত তাপ। তার মানে হিট গেইনড বা হিট লস্ট কার উপর নির্ভর করে? মাসের উপর নির্ভর করে, টেম্পারেচার ডিফারেন্সের উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নয় কিন্তু, টেম্পারেচার ডিফারেন্সের উপর নির্ভর করে। আর 3 নম্বর হচ্ছে তোমার আরেকটা নতুন টার্ম শিখেছিলে সেই সময়, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, তার উপর নির্ভর করে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তু ধরো হাত দিলাম, বেশি আমার গরম বোধ হলো, বেশি গরম মানে বেশি গরম মনে হলো। আর একটা বস্তুকে হাত দিলাম, ওই একই জিনিস, একই বস্তুকে তুলনামূলকভাবে কম গরম মনে হলো। এই যে আমার মনে হচ্ছে বেশি গরম, মনে হচ্ছে কম গরম, এই সেন্সটা কেন হচ্ছে, মানে এইরকম ফিলিং কেন হচ্ছে না? বিকজ প্রথম ক্ষেত্রে বস্তুটা আমাকে বেশি তাপ প্রয়োগ করেছে আমার শরীরে, দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটা কম তাপ প্রয়োগ করেছে আমার শরীরে। কেন এরকম করেছে না? ধরা যাক আমার শরীরের উষ্ণতা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, নর্মাল বডি টেম্পারেচার। এইবার আমি একটা 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বস্তুকে ছুঁয়ে দেখেছি, সেটা আমাকে যতটা তাপ দিয়েছে, আমি যদি 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা বস্তুকে ছুঁয়ে দেখতাম, সে আমাকে তাহলে কম তাপ দিত। কেন? তার কারণ হচ্ছে প্রথমটার বেলায় আমার শরীরের সঙ্গে
সেই বস্তুটার টেম্পারেচার ডিফারেন্স কত, তাপমাত্রার পার্থক্য কত না, বস্তুটার তাপমাত্রা বলেছিলাম 50, আমার বডি টেম্পারেচার 37, তাহলে 50 থেকে 37 বিয়োগ করলে 13°C। আর দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটার টেম্পারেচার, বডিটার টেম্পারেচার 45°C, আমার বডি টেম্পারেচার হচ্ছে 37, তাহলে 45 - 37 করলে আমার হয় 8°C। তাহলে প্রথম ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্স বেশি থাকার জন্যে মোর হিট ইজ বিং ট্রান্সপোর্টেড টু মাই বডি, আমার শরীরে বেশি তাপ সঞ্চালিত হলো, সেই জন্য আমি বেশি গরম অনুভব করলাম। তাহলে তাপ কতটা গৃহীত হবে বা বর্জিত হবে, এখানে আমি কতটা তাপ গ্রহণ করলাম, না ওই বস্তুটা যতটা তাপ বর্জন করলো ততটাই আমি গ্রহণ করেছি। আমি ধরে নিচ্ছি বাইরে কোনো তাপের ক্ষয় হয়নি, তাহলে বর্জিত তাপ, ওই বস্তু দ্বারা বর্জিত তাপ যতটা, অর্থাৎ হিট লস্ট বাই দ্যাট বডি সেটা যতটা, আমি ঠিক ততটাই তাপ গ্রহণ করেছি, হিট গেইনড বাই মি ঠিক ততটাই। এবং সেটা বুঝতেই পারছো, তাপমাত্রার পার্থক্য, নট দ্য টেম্পারেচার, টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্সটা যত বেশি, তাপমাত্রার পার্থক্য যত বেশি, গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণও তত বেশি। তা আমরা এটা দেখেছি, প্লাস আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাস, ভর। ভর মানে ধরো খুব স্বাভাবিক একটা মানে আমাদের অভিজ্ঞতা আর কি, যে আমি যদি হাফ লিটার দুধ একটা পাত্রে বসিয়ে ওভেনের উপর চাপাই, সেটা ফুটতে যতটা সময় লাগবে, আমি যদি 1 লিটার দুধ চাপাই সেটা ফুটতে অনেক বেশি সময় লাগবে। হাফ লিটার দুধ, তার মাস কম, আমি একই হারে তাপ দিচ্ছি, ধরো আমি তাকে তাপ কমাইনি বাড়াইনি, একই হারে তাপ দিচ্ছি, সেই অবস্থায় সে যতটা টাইম নিচ্ছে গরম হতে, টাইম বেশি নিয়ে নেওয়ার অর্থ কি, আরও বেশি পরিমাণ তাপশক্তি গ্রহণ করা। বার্নার তো জ্বলছে, ওভেন তো জ্বলছে, তা এই ওভেন জ্বলার সঙ্গে সঙ্গে মানে যে হারে আমি প্রথমে তাপ দিচ্ছিলাম সে হারেই পরে তাপ দিচ্ছি। তাহলে ন্যাচারালি তোমার কি দাঁড়াচ্ছে, ন্যাচারালি যেটা দাঁড়াচ্ছে যে ভর বেশি হলে, মাস বেশি হলে, আমাকে আমার যে গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ সেটা বেশি হয়, বা এই মাসের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় হিট গেইন বা হিট লসটা। আর একটা নতুন টার্ম শিখেছিলাম, সেটা হচ্ছে স্পেসিফিক হিট। অর্থাৎ আমাদের সম্পর্কটা এই রকম ছিল, H is proportional to M when T is constant, H is proportional to T when M is constant। এখানে M টা হচ্ছে মাস বা ভর, আর T টা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এই কথাটা লিখবে, কিন্তু তোমরা শুধু টেম্পারেচার লিখে ছেড়ে দাও এবং সর্বনাশটা ওখানেই হয়ে যায়। তাহলে এই দুটোকে একসঙ্গে কম্বাইন করলে H প্রপোর্শনাল টু MT, H প্রপোর্শনাল টু তাহলে এইটাকে যদি আমরা একটা ইকুয়েশন ফরম্যাটে লিখতে চাই, তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, সেই কনস্ট্যান্টটাকে ছোট হাতের S দিয়ে লেখা হয় SMT। এবার অ্যালফাবেটিক্যালি এটাকে অ্যারেঞ্জ করলে আমরা প্রথমে M আসে, তারপর S আসে, তারপর T আসে, তাই জন্য এটাকে H = MST বলা হয়। বলতে পারো যে হঠাৎ করে স্যার এটাকে এসটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো কেন, সেটা হচ্ছে জাস্ট অ্যালফাবেটিক্যালি আমরা ABCD পরপর যদি অ্যালফাবেটিক্যালি দেখি, সেই অর্ডারটা আমরা এখানে মেনটেন করি, MST। তো যাই হোক, নাও হোয়াট ইজ দিস এস, এই এসটা কি না, এই এসটা হচ্ছে বলা হয় এটাকে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। কার না, যে মেটেরিয়াল দিয়ে বডিটা তৈরি হয়েছে তার। বডির আপেক্ষিক তাপ বস্তুর আপেক্ষিক তাপ হয় না, মাথায় রেখো। তোমায় যদি প্রশ্ন করা হয় এই লোহার পেরেকটার আপেক্ষিক তাপ কত, বা এই লোহার পেরেকটার স্পেসিফিক হিট কত, দিস সেন্টেন্স ডাজ নট মিন এনিথিং, কিছু মানে বোঝায় না।
কিন্তু আপেক্ষিক তাপ প্রপার্টিটা তাহলে কার? না লোহার। বস্তুটার নয়, পদার্থের ধর্ম এটা আপেক্ষিক তাপ। তাহলে এস ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? এস ইকুয়াল টু এইচ বাই এম টি। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা দেওয়ার জন্য আমরা কি করব? এই দুটি টার্মকে আমরা ইউনিট করে নেব, একক করে নেব। তাহলে এইভাবে সংজ্ঞাটা দেব যে একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে গেলে যে পরিমাণ তাপ দিতে হয় বা যে পরিমাণ তাপ সাপ্লাই করতে হয় বা সরবরাহ করতে হয় বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে ইংরেজিতে কি দাঁড়াবে? দ্য হিট রিকোয়ার্ড টু বি সাপ্লাইড অর এক্সট্র্যাক্টেড from unit mass of a substance to change its temperature by 1 degree is known as the specific heat of that substance. এবং এই সংজ্ঞার উপর ভিত্তি করে দেখা গেছে যে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মান সবচেয়ে বেশি হয় এবং জলের মধ্যে মানে অর্থাৎ সহজ কথা বলতে গেলে 1 কিলোগ্রাম যে কোনো পদার্থ তুমি গরম করতে, একটা নির্দিষ্ট উষ্ণতা অবধি গরম করতে যতটা তোমার তাপ শক্তি প্রয়োগ করতে হবে, জল গরম করতে তার চেয়ে অনেক বেশি পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করতে হবে। সুতরাং মানে এখান থেকে ইনফারেন্স এটাই ড্র করতে পারি, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। এবং এই জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হওয়ার কিছু সুবিধে আছে, কিছু অসুবিধা আছে। সুবিধে কি না? সুবিধে হচ্ছে জল দিয়ে আমরা ফায়ার এক্সটিংগুইশিংয়ের কাজ খুব সহজে করতে পারি জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে। কোথাও আগুন লেগেছে বা কোনো একটা জিনিসকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করবার জন্য আমরা জল ছিটিয়ে দিই সেই জায়গাটা। জল ছিটিয়ে দিলে কি হয় না, জল যেহেতু প্রতি ইউনিট মাস অফ ওয়াটার ইট ক্যান এক্সট্র্যাক্ট মোর অ্যামাউন্ট অফ হিট দেন এনি আদার সাবস্টেন্স। অর্থাৎ ধরা যাক তুমি একটা কোনো একটা জিনিসকে, কোনো একটা লোহার টুকরোকে ধরো রোদে রেখে দিয়েছো ফর হাফ অ্যান আওয়ার অর সামথিং, আধ ঘন্টা রোদে রেখে দিয়েছো, সেটাকে এবার ঠান্ডা করবে। তুমি এবার ওই টুকরোটা উপর জল ঢাললে যতটা ঠান্ডা হবে, যতটা পরিমাণ ধরো জল ঢেলে দিলে, তুমি ঠিক ততটা পরিমাণ কেরোসিন তেল ঢেলে দিলে ততটা পরিমাণ কিন্তু ঠান্ডা হবে না। অর্থাৎ ওই তাপটা গ্রহণ করে নেবার বা অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতা জলের ক্ষেত্রে বেশি হলো। কেন না, প্রতি একক ভরের জল পার ইউনিট মাস অফ ওয়াটার ক্যান এক্সট্র্যাক্ট মোর অ্যামাউন্ট অফ হিট দেন এনি আদার সাবস্টেন্স। তা সেটার সুবিধেটা, এছাড়া আরও সুবিধে আছে। যেমন ধরো আরও একটা উদাহরণ দিই, দেখবে আমরা গরম জল গরম করলে অনেকক্ষণ গরম থাকে, মানে তা বলে কি ওখান থেকে হিট বেরোয় না, হিট রেডিয়েট করে না? হ্যাঁ করে। তা সত্ত্বেও জলটা অনেকক্ষণই বেশ গরম থাকে। তার কারণ কি না, জলের মধ্যে তাপের পরিমাণটা বেশি আছে বলেই। যার ধরো অনেক টাকা আছে, হ্যাঁ, সে টাকা ওড়াতে শুরু করলো, খরচ করতে শুরু করলো। হ্যাঁ, এবার তাহলে যার কম টাকা আছে সেও যদি একই হারে খরচ করে তাহলে কার টাকা তাড়াতাড়ি শেষ হবে? যার কম আছে তার। সেরকম জলের বেশি টাকা আছে, বেশি তাপ আছে আর জলের ক্ষেত্রে তাপ সে মানে খরচ করতে শুরু করা সত্ত্বেও অত তাড়াতাড়ি কিন্তু তাপমাত্রা কমে না। এবং সেই নীতিটাকে কাজে লাগিয়ে আমরা গরম জল দিয়ে সেঁক টেক ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করি। হট ওয়াটার ব্যাগ বা হট ওয়াটার বটল, যেগুলো দিয়ে ধরো পায়ে হাতে ব্যথা বেদনা হলে আমরা সেঁক দেওয়ার ব্যবস্থা করি গরম জলের সাহায্যে, অন্য কিছুর সাহায্যে নয়। আর তোমার অসুবিধা কি না, অসুবিধা হচ্ছে যে আমাকে বেশি তাপ শক্তি খরচ করতে হচ্ছে জলকে গরম করার জন্যে। অর্থাৎ অন্যান্য পদার্থকে গরম করার জন্য অনেক কম পরিমাণ তাপশক্তি খরচ করলেও চলছে, কিন্তু জলকে গরম করার জন্য অনেক বেশি পরিমাণ তাপশক্তি খরচ করতে হচ্ছে। তার একটা সহজতম উদাহরণ হচ্ছে আমাদের এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট।
থার্মাল পাওয়ার প্ল্যান্টে জলকে শুধু গরম করা হয় না, স্টিমে পরিণত করা হয়, এবং সেই স্টিমকে আরও গরম করে সুপার হিটেড স্টিমে পরিণত করা হয়। এইখানে যদি জলের বদলে কেরোসিন তেল নেওয়া হতো, তাহলে আরও কম তাপ দিয়ে আমি তাকে ফুটিয়ে দিতে পারতাম, অর্থাৎ বয়েলড কেরোসিন পেয়ে যেতাম। কিন্তু বয়েলড কেরোসিন দিয়ে আমার কাজ হবে না, জলই চাই। কেরোসিনের ব্যবহার করার অনেক সমস্যা আছে। কেরোসিন কে গরম করলে কেরোসিন জ্বলে যেতে পারে। কেরোসিন ইজ এ কী বলবো, ফুয়েল টাইপ অফ সাবস্টেন্স, মানে অত উচ্চ তাপমাত্রায় কেরোসিন তেলকে গরম করলে কেরোসিন তেলে আগুন লেগে যাবে, কিন্তু জলে আগুন লাগে না। জলের ক্ষেত্রে আগুন লাগে না, বিশেষ দু একটা সাবস্টেন্স কেবলমাত্র জলের তলে আগুন জ্বালাতে পারে, যার মধ্যে যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, লিথিয়াম। এদেরকে জলের তলায় ইট ক্যান প্রডিউস ফায়ার, বাট অন্য যে কোনো সাবস্টেন্স জ্বলন্ত অবস্থায় জলের মধ্যে প্রবেশ করলে সেটা নিভে যায়। কেন নিভে যায়? দুটো কারণে নিভে যায়। এক নম্বর হচ্ছে কাট অফ দ্য সাপ্লাই অফ অক্সিজেন, অক্সিজেনের যে সাপ্লাইটা এতক্ষণ সে পাচ্ছিল আগুন জ্বালানোর জন্যে, সেটা বন্ধ হয়ে যায়। আর দু নম্বর কারণ হচ্ছে প্রত্যেকটা সাবস্টেন্স জ্বলবার জন্য, পড়বার জন্য একটা ন্যূনতম তাপমাত্রার প্রয়োজন হয়, একটা মিনিমাম টেম্পারেচারের প্রয়োজন হয়, যেটাকে তার দহনাঙ্ক বলা হয়। ইংরেজিতে বলা হয় পয়েন্ট অফ ইগনিশন পয়েন্ট। অর্থাৎ যে তাপমাত্রার উপর কোনো একটা বস্তুকে গরম করলে বস্তুটা একদম দাউ দাউ করে শিখাসহ জ্বলতে থাকে। তুমি একটা কাগজে, ধরো তুমি দেশলাই দিয়ে আগুন ধরাওনি, তুমি একটা কাগজ ওই যে সূর্যের আলোকে লেন্সের সাহায্যে সরু করে, মানে কনভার্জ করিয়ে আমরা অনেক সময় কাগজে আগুন লাগিয়ে দিই, কাগজে আগুন লাগিয়ে দেওয়া যায়। সেখানে তো কোনো আমরা আগুন জ্বালাইনি, তা সত্ত্বেও কি করছি না, ওই আলোক শক্তিটা, ওই লাইট এনার্জিটাকে এক জায়গায় লেন্সের সাহায্যে জড়ো করছি, জড়ো করে ওইখানে তাপমাত্রাটা এতটাই বেড়ে যাচ্ছে, কাগজে টেম্পারেচারটা এতটাই বেড়ে যাচ্ছে যে ওই স্থানের যেটা মানে কাগজের যেটা ইগনিশন টেম্পারেচার বা দহনাঙ্ক বলে বাংলায়, সেই দহনাঙ্কের থেকেও তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, ফলে কাগজটা আপনি আগুন ধরে যাচ্ছে। দেখো সেখানে কিন্তু কোনো ফ্লেম দিইনি আমরা, তার সত্ত্বেও কিন্তু আগুন ধরে যাচ্ছে। তাহলে দহনাঙ্ক হচ্ছে একটা এমন টেম্পারেচার, যে টেম্পারেচারে কোনো সাবস্টেন্স নর্মালি যদি তুলে দেওয়া হয় সে অটোমেটিক্যালি জ্বলতে শুরু করে দেয়। এবার কিছু কিছু সাবস্টেন্স আছে যাদের দহনাঙ্ক খুব কম, যেমন ধরো অ্যালকোহল, যেমন ধরো পেট্রোল, এদের দহনাঙ্ক খুব কম, এরা খুব কম তাপমাত্রাতেই এরা জ্বলতে শুরু করে দেয়। আবার কিছু সাবস্টেন্স আছে যাদের দহনাঙ্ক অতটা কম নয়। আর জল তো ব্যাপার হচ্ছে, জলের দহনাঙ্ক বলে কিছু হয়ই না, কারণ জল তো দহনে সাহায্য করে না কোনোভাবে। তোমার জল যেহেতু সাহায্য করে না, তাহলে জল কি করছে, জল সঙ্গে সঙ্গে ওই যে তাপটা ছিল কোনো একটা জ্বলন্ত পদার্থের মধ্যে, সেই তাপটা গ্রহণ করে নিচ্ছে, গ্রহণ করে নিয়ে ওই জ্বলন্ত বস্তুর তাপমাত্রাটা তার দহনাঙ্কের নিচে নামিয়ে দিচ্ছে, ফলে বস্তুটার আগুনটা নিভে যাচ্ছে। এই ঘটনাটাই ঘটে। এই অবধি আমাদের ক্লাস 8-এর বিদ্যে। আরও একটা জিনিস শিখেছিলাম ক্লাস 8-এ, সেটা হচ্ছে লেটেন্ট হিট। আমরা যদি তাপকে আমরা যে তাপকে দেখতে পাই, বুঝতে পারি, সেই তাপকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেন্সিবল হিট, বোধগম্য তাপ, একটা হচ্ছে লেটেন্ট হিট বা লীন তাপ, আর আরেকটা হচ্ছে রেডিয়েন্ট হিট বা বাংলায় বলে বিকিরিত তাপ। আমি এক এক করে আসছি। প্রথমটা হচ্ছে ধরো সেন্সিবল হিট বা বোধগম্য তাপ, অর্থাৎ যে তাপের আদান প্রদানের ফলে কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়ে বা কমে, সেটাই বোধগম্য তাপ। এতক্ষণ ধরে যে তাপের আলোচনা করছিলাম, অর্থাৎ যে তাপের আদান প্রদানের জন্য আমরা H=mst এই ফর্মুলা ব্যবহার করব চোখ কান বুঝে, সেটা হচ্ছে বোধগম্য তাপ। বোধগম্য মানে তোমার বোধগম্য নাও হতে পারে, তোমার বোধগম্য হওয়াটা বড় কথা নয়, যন্ত্রের বোধগম্য হতে হবে, ঠিক আছে? বোধগম্য তাপ।
নেক্সট মানে যেটাকে সেন্সিবল হিট বলি। নেক্সট হচ্ছে লেটেন্ট হিট। লিন তাপ। লিন তাপ কি না, লিন তাপ হচ্ছে যে যখন কোনো পদার্থকে আমি তাপ দিয়ে তার অবস্থার পরিবর্তন ঘটাই, তখন যে তাপ পদার্থটা গ্রহণ করে, বা যখন তাপ তার থেকে নিষ্কাশন করে অবস্থার পরিবর্তন ঘটাই, তখন যে পরিমাণ তাপ পদার্থটা বর্জন করে, সেইটাকে বলা হয় প্রতি একক ভরে, সেই তাপটাকে বলা হয় পদার্থের ওই অবস্থান্তরের লিন তাপ। অর্থাৎ একটা সহজ উদাহরণ নিলে ক্লিয়ার হয়ে যাবে। জলের বেলাতেই আসি। 1 গ্রাম জল ভেরিফাই করে পরীক্ষা করে দেখা গেছে যে এখান থেকে যদি তুমি 80 ক্যালোরি তাপ গ্রহণ করে নাও, মানে বর্জন করিয়ে দাও, 80 ক্যালোরি তাপ নিয়ে নাও, তাহলে ওই 1 গ্রাম জল বরফে পরিণত হবে। অর্থাৎ 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ নিয়ে নিলে জলটা বরফে পরিণত হবে। তাহলে 2 গ্রাম জল থেকে আমার 160 ক্যালোরি তাপ নিতে হবে। 2 গ্রাম জল থেকে তাহলে আমাকে 160 ক্যালোরি তাপ নিতে হবে। 3 গ্রাম জল থেকে 240 ক্যালোরি তাপ নিতে হবে। অর্থাৎ 80 ক্যালোরি কথাটা তাহলে কার বেলায় প্রযোজ্য না 1 গ্রাম জলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তাহলে লিন তাপের সংজ্ঞা বা লেটেন্ট হিটের সংজ্ঞা কি দেব? দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ রিকোয়ার্ড টু বি অ্যাবজর্বড or extracted per unit mass to change the state। অর্থাৎ অবস্থার পরিবর্তনের জন্য প্রতি একক ভরে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হয়। অর্থাৎ 80 ক্যালোরি তাপ আমি জল থেকে শোষণ করে নিলে জল বরফে পরিণত হবে 1 গ্রাম জল। 2 গ্রাম জল থাকলে কিন্তু সেখান থেকে 80 ক্যালোরি আমি যদি শোষণ করে নিই, তাহলে কিন্তু বরফ হবে না। সুতরাং প্রতি গ্রাম পিছু আমাকে 80 ক্যালোরি করে তাপ শোষণ করতে হবে, এবং এই 80 ক্যালোরি মানটা কেবলমাত্র জলের জন্যই। কেরোসিনের থেকে 80 ক্যালোরি নিলে সেইটা কঠিন কেরোসিন বা সলিড কেরোসিনে পরিণত হবে কিনা আমি জানি না। অর্থাৎ কেরোসিনটা লিকুইড, তার লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম কিনা সেটা আমার জানা নেই। দিস ইজ ট্রু ফর ওয়াটার অনলি। তা এটাকে লিন তাপ বলা হয় কেন, লেটেন্ট হিট বলা হয় কেন? বিকজ যতক্ষণ পর্যন্ত অবস্থার পরিবর্তন চলতে থাকে, so long the process of conversion of state occurs, what happens? The temperature remains constant। অর্থাৎ তুমি জলের থেকে তাপ নিষ্কাশন করছো, নিষ্কাশন করতে 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 সেটা বরফে পরিণত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না সমস্ত জলটা বরফে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দ্য টেম্পারেচার উইল রিমেন কনস্ট্যান্ট। থার্মোমিটারের রিডিংয়ের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। উল্টো ঘটনাটাও সত্যি। তুমি ধরো একটা -5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের একটা বরফ বার করেছো ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে বার করে সেখানে একটা পাত্রে রেখেছো, রেখে একটা থার্মোমিটার দিয়ে রেখেছো। এবার দেখছো -5 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এবার আস্তে আস্তে পরিবেশ থেকে বরফটা তাপ গ্রহণ করছে। ঘরের উষ্ণতা তো ধরো প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস যদি ভাবি, পরিবেশ থেকে বরফের টুকরোটা তাপ গ্রহণ করছে, করতে করতে সে আস্তে আস্তে তার তাপমাত্রা বাড়ছে। -5 থেকে -4 হলো, -3 হলো, -2 হলো, -1 হলো, 0 হলো। যে মুহূর্তে 0 হলো, সেই মুহূর্তে দ্য প্রসেস অফ মেল্টিং স্টার্টস, গলন শুরু হলো। এই গলন প্রক্রিয়াটা কতক্ষণ চলতে থাকবে না, যতক্ষণ পর্যন্ত পুরো বরফটা গলে জলে পরিণত হয়। তাহলে আমরা ফাইনাল মোমেন্টে কি পাবো না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই ওই জল পাবো। গোটা বরফটা সবে গলে জলে পরিণত হয়েছে, কিন্তু তার উষ্ণতা 0ই আছে। তাহলে এই যে গলন প্রক্রিয়াটা যতক্ষণ চলতে থাকবে, থার্মোমিটারের পাঠের কোনো নড়নচড়ন থাকবে না। থার্মোমিটার একদম কাঁটা 0 ডিগ্রি সেলসিয়াসে ফিক্সড। এই তাপের আদান প্রদানের ফলে, এই ধরো আমি এখানে তাপ প্রয়োগ করছি, পরিবেশ থেকে তাপ দিচ্ছি বরফ টুকরোর উপর, তাহলে এই যে তাপের আদান প্রদান ঘটছে, কিন্তু আমার তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না। অর্থাৎ এই তাপের আদান প্রদান যেহেতু কোনো তাপমাত্রার পরিবর্তন ঘটায় না, সেহেতু আমাদের
বলতে পারো মোটা সেন্স মানে হচ্ছে আমাদের যেটা তাপমাত্রা পরিবর্তন যদি না ঘটায় আমরা মোটামুটি মানে আমাদের সেন্স হচ্ছে যে তাহলে তাপ আসছেও না তাপ যাচ্ছেও না এটাই ধরে নেওয়া। আহ, সেই সেন্সে আমরা যেহেতু এটাকে মানে ডিটেক্ট করতে পারছি না, সিন্স দ্যার ইজ নো চেঞ্জ অফ টেম্পারেচার, আমরা এই তাপটাকে মনে করি লেটেন্ট বা লিন, মানে যেটা লুকিয়ে আছে, যেটা বিলীন হয়ে আছে। বাংলায় বিলীন শব্দটা জানো, সেখান থেকে লিন হয়ে, মানে লিন মানে মিশে থাকা। আর লেটেন্ট কথাটা ইংরেজিতে সেই কথাটার মানে হচ্ছে যেটা লুকিয়ে আছে। কেউ কেউ এটাকে লেসেন্টও বলে। সেটা এই অ্যাকসেন্টটা ডিপেন্ড করে মানে আমেরিকান ইংলিশে কথা বলছো না ইউরোপিয়ান ইংলিশে কথা বলছো। লেটেন্ট লেসেন্ট দুই চলে। লেটেন্ট হিট, কিন্তু লেটেন্ট হিটের ডেফিনেশনে পার ইউনিট মাস বা প্রতি একক ভরে যতটা পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন, এই প্রতি একক ভর বা পার ইউনিট মাস কথাটা কিন্তু উল্লেখ করতে ভুলো না। এটা আমার নিজের ছোটবেলার একটা অভিজ্ঞতা মনে আছে যে আমি তখন ক্লাস 10-এ বোধহয় পড়ি সম্ভবত। আমার ওই লেটেন্ট হিটের ডেফিনেশনে ওই পার ইউনিট মাসটা লিখতে ভুলে যাই এবং স্যার যা ধরো ডেফিনেশন লেখার জন্য হয়তো 2 নম্বর ছিল, আই গট 0 আউট অফ 2, এখনও মনে আছে। হ্যাঁ, সেই থেকে মানে সেই জায়গাটা, সেই খাতাটা স্যারের কেটে দেওয়া জিরো বসিয়ে দেওয়া খাতাটা এখনও চোখ বুজলে মনে মনে দেখতে পাই আর কি। হ্যাঁ, এবং প্রতিটি মুহূর্তে আমাকে ও আমায় অ্যালার্ট করে দেয় যে এই ভুলটি যেন করো না। সুতরাং তোমাদের যাতে এই ভুলটি না হয় আমি বারবার তাই জন্য অ্যালার্ট করছি। আর 3 নম্বর যেটার আলোচনা করিনি এখনো, সেটা হচ্ছে রেডিয়েন্ট হিট বা বিকিরিত তাপ। সেটা কি রকম না, যেমন ধরো সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসছে, মাঝে কি কোনো মাধ্যম আছে? কোনো মাধ্যম নেই, পুরোটাই ফাঁকা। তাহলে এই জায়গায় সূর্য থেকে যে তাপটা আসছে সেটা পুরোপুরি শূন্য মাধ্যম দিয়ে আসছে, এবং সেইটা আসছে শুধু কি পদ্ধতিতে আসছে, তাহলে বিকিরণ পদ্ধতিতে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের মতো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মতো কথাটা অবশ্য ভুল বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়েই আসছে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে পৃথিবীতে সূর্যের তাপ এসে উপস্থিত হচ্ছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ইট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম, এর কোনো মাধ্যম দরকার পড়ে না। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে, আমরা সহজতম উদাহরণ হচ্ছে আমরা যে আলো দেখতে পাই, লাইট, দ্য লাইট উই সি, বা যে লাইটটা আমাদের চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে, সেই আলোটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তুমি মোবাইল ফোনে কথা বলছো, অ্যানাদার টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে আমি ক্লাস নিচ্ছি, তোমার মোবাইল ফোনের সঙ্গে তো কোনো তারের যোগাযোগ নেই, তা সত্ত্বেও কিছু সিগন্যালস, কিছু তোমার তথ্য বা কিছু জিনিস তোমার মোবাইল ফোনে ঢুকছে, বা তোমরা যখন কথা বলছো সেখান থেকে কিছু বেরোচ্ছে। কারণ কি ঢুকছে কি বেরোচ্ছে সেটাও কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি টাইপ অফ ওয়েভ, যে ওয়েভটা তোমার আমাদের এই সমস্ত কাজে আমরা ব্যবহার করি, যেমন ধরো সবচেয়ে লোয়ার ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে মানে অডিও সিগন্যালস যেটাকে কনভার্ট করা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। তারপরে আরেকটু বেশি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেডিও ট্রান্সমিশনে। অর্থাৎ তোমরা হয়তো শুনে থাকবে, জানি না, আমরা ছোটোবেলায় খুবই শুনেছি রেডিওতে সেই আকাশবাণী, কলকাতা কেন্দ্র ইত্যাদি, মিডিয়াম ওয়েভ কথাটা বলা হয়। এরা কিলোহার্জ, হান্ড্রেডস অফ কিলোহার্জ অর্ডারে এক ধরনের তরঙ্গ ব্যবহার করে। সেই তরঙ্গ তোমার এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর একটু হাই ফ্রিকোয়েন্সিতে যদি যাও, সেখানে তোমার মেগাহার্টজ অর্ডারের হয়, কিলোর পর মেগা হয়, মেগাহার্টজ অর্ডারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেটা তোমার মূলত ব্যবহার করা হয় এফএম ট্রান্সমিশনের জন্য। এফএম যে রেডিও চলে, সেই এফএম রেডিও ট্রান্সমিশনের জন্য 100 মেগাহার্টজের মতো, দেখবে, খেয়াল করে দেখবে, ওই রেডিও মির্চি 98.3 FM বলে, এই 98.3 মেগাহার্টজ, এইটা হচ্ছে তার এরিয়া ফ্রিকোয়েন্সি। এই বিষয়গুলো এক্ষুনি পুরোটা হয়তো মাথায় ঢুকবে না, আমরা সাউন্ডের চ্যাপ্টার যখন পড়বো এই তরঙ্গ নিয়ে আর একটু ঘষা মাজা করবো, তখন দেখবো অনেকটাই আইডিয়া
তৈরি হয়েছে। আপাতত জেনে রেখে দাও, এই রকম গৃহীত তাপ বা বর্জিত তাপ যেটা আমাদের সূর্য থেকে আসছে বা শূন্য মাধ্যম দিয়ে আসছে, বা ধরো আরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো কোথাও আগুন জ্বলছে, শীতকালে আমরা অনেক সময় দেখবে খোলা জায়গায় খুব ঠান্ডা লাগছে, একটু শুকনো কাঠ ফাট জড়ো করে কেউ একটু আগুন জ্বালিয়ে তার চারপাশে গোল হয়ে ঘিরে বসে, একটু গরম বোধ হয়। তাহলে এইখানে আমরা ক্লাস 8-এ পড়েছিলাম যে তাপের প্রবাহ 3 পদ্ধতিতে হয়। একটা হচ্ছে তোমার তাপের পরিবহন, সেটা কঠিন পদার্থের মধ্যে দিয়ে হয়। তাহলে এখানে তো আগুন জ্বলছে, তার পাশে তো বায়ু আছে, কঠিন পদার্থ কিছু নেই, তাহলে পরিবহন হচ্ছে না, কন্ডাকশন হচ্ছে না। কি হতে পারে? কনভেকশন হতে পারে। কনভেকশন অবশ্য তরল এবং গ্যাসের মধ্যে হয়। কনভেকশন হতে গেলে গরম হাওয়া উপরে উঠে যায়, আবার ঠান্ডা হাওয়া নিচে নেমে আসে। তাহলে গরম হাওয়া তো উপরে উঠবে, তাহলে গরম হাওয়া নিশ্চয়ই ওই আগুনটাকে ঘিরে যারা বসে আছে তাদের দিকে যাবে না। তাহলে কনভেকশনের পদ্ধতিতে বা পরিচলন পদ্ধতিতে তাপ ওই যে আগুন করে যারা চারধারে বসে আছে তাদের কাছে পৌঁছচ্ছে না। তাহলে কোন তাপটা পৌঁছচ্ছে না? বিকিরিত তাপটা পৌঁছচ্ছে, বা বলতে পারো রেডিয়েটেড হিটটা তাদের কাছে পৌঁছচ্ছে। এই হচ্ছে রেডিয়েটেড হিট। রেডিয়েটেড হিটের অনেক প্রপার্টি আছে। রেডিয়েটেড হিট, ইট ট্রাভেলস ইন দ্য স্পিড অফ লাইট, এটা আলোর বেগে চলাচল করতে পারে, মানে আলোর বেগে চলাচল করে। প্র্যাকটিক্যালি প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গই ওই একই বেগে চলাচল করে, আলোর বেগ বলে নয়। আলোও তো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে সে যা বেগে চলাচল করবে, আমার বিকিরিত তাপ যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একই মায়ের পেটের ভাই, তাহলে তাদের একই ধরনের ক্ষমতা হবে আর কি, এটাই ধরে নেওয়া হয়। তা এই ছিল আমাদের লেটেন্ট হিট, আর এই ছিল আমাদের রেডিয়েন্ট হিট। এইগুলো নিয়ে আমরা আরও দু একটা জিনিস, আরও দু একটা টার্ম ক্লাস 8-এ পড়েছিলাম, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে হিমাঙ্ক, বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক, এই জায়গাগুলো পড়েছিলাম। আর কি কি পড়েছিলাম, আর তোমার মেল্টিংটা কি কি কন্ডিশনের উপর নির্ভর করে, অর্থাৎ মেল্টিংটা কি কি কন্ডিশনের উপর নির্ভর করে, মানে হচ্ছে তোমার মেল্টিংটা প্রেশার, বিশেষ করে প্রেশারের উপর। যখনই আমরা মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের ডেফিনিশন দেব, দেখবে সেখানে প্রেশারের উল্লেখ থাকে। সেই প্রেশারটা যদি উল্লেখ না করি তাহলে কিন্তু মেল্টিং পয়েন্ট পাল্টে যেতে পারে। এবং সেটার উদাহরণ ক্লাস 8-এ পড়েছো, যে দার্জিলিংয়ে প্রেশার কম, এয়ার প্রেশার কম, সেই জন্য জল 95°C ফোটে হয়তো, আর যেখানে প্রেশার কুকারের মধ্যে যেখানে প্রেশার বেশি সেখানে হয়তো 120°C ফোটে। তাহলে প্রেশারের একটা ভূমিকা আছে, এবং প্রেশার বাড়ালে বা কমালে কেন মেল্টিং পয়েন্ট বাড়ে বা কমে, কারোর বেলায় কমে কারোর বেলায় বাড়ে, এই জায়গাগুলো বইতে আলোচনা করা আছে, বা আমিও ক্লাসে আলোচনা করেছিলাম। যদি আমার খাতা ফেলে দিয়ে না থাকো, খাতা আছে। আর যারা বই স্কুলে জমা দিয়ে দিয়েছিলে তাদের জন্য একটা আমি উপায় বলতে পারি, সেটা হচ্ছে আমি একটা তোমাদের টেক্সট বুকের একটা লিংক পাঠাবো, সেইখান থেকে তোমরা ক্লাস 8-এর এবং 7-এর যদি মনে করো সরকারি যে বিজ্ঞান বইটা এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স, এই বইটা ডাউনলোড করে নিয়ে পুরনো পড়াটা একবার রিভাইজ করে নিতে পারো। হ্যাঁ, কারণ তোমাদের বই তোমরা জমা দিয়ে দিয়েছো, বিশেষ করে যারা বাংলা ভার্সনে পড়াশোনা করেছো তারা বোধহয় সবাই বই জমা দিয়ে দিয়েছো। সেই জন্য আমি জানি যে তোমাদের কাছে পুরনো বই নেই, তা সুতরাং আমি একটা লিংক দিয়ে দেবো, ইউ ক্যান ডাউনলোড দ্য বুক অ্যান্ড হ্যাভ এ রিভিশন। এই জায়গাটা রিভিশনটা করবার পর আমরা ক্লাস 9-এর নেক্সট পার্ট অফ হিট, যেটা ওয়ার্ক এনার্জি রিলেশন, সেইখানে আমরা প্রবেশ করতে পারবো। কারণ না হলে যদি আগে থেকেই আমরা একদম ওয়ার্ক এনার্জি রিলেশনে চলে যাই, পুরনো হিটটা যদি পুরোটাই ভুলে যাই, তাহলে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না। তা তোমাদের উপর দায়িত্ব থাকবে যে এই পুরনো পড়া, যেটা ক্লাস 7-8-এর যে পুরনো পড়া, খাতাপত্র একটু ধুলো টুলো ঝেড়ে, ওই আমি ক্লাস নেওয়াকালীন যা বোর্ড ওয়ার্ক করিয়েছিলাম, বা তোমরা যা টুকেছিলে, যারা মানে ক্লাস নাও, নোটস নাও, তারা যা টুকেছিলে সেই জায়গাগুলো খাতাটা যদি ফেলে না দাও, বার করো খুঁজে। আর আমি যে বইয়ের লিঙ্ক পাঠাচ্ছি, বা যাদের কাছে বই আছে তারা একটু সেই বইটি খুলে একটুখানি পুরনো পড়াটা একটু রিভাইজ করে নাও, 7 এবং 8-এর
দুটো ক্লাসেরই, তাতে দেখবে পরের যে অংশটা পড়াবো সেটা আমার বুঝতে অনেক সুবিধে হচ্ছে। আজকে এই অবধি থাক।